আমি মুস্তাফিজুর, ছদ্মনাম, বাসা রংপুর বিভাগের গাইবান্ধা জেলার কোনো এক গ্রামে। ঘটনাটি 2019 সালের জুন জুলাই মাসে ঘটে যায়। আমার পরিবার এবং আমার জীবনের সাথে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা শেয়ার করলাম। ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। যে ঘটনার কারণে আমি আমার বাবাকে হারিয়েছি। আমি আমার পরিবারের বড় ছেলে। পরিবার থেকে বাবাকে হারিয়ে যে কতটা ঝড় আমার মাথার উপর দিয়ে গেছে সেটা শুধুমাত্র আমার মনই জানে। তা হয়তো ব্যাখ্যা করা সম্ভব নয়। প্রথমবারের মতো ইমেল লিখছি, তাই যতটুকু পারি গুছিয়ে লেখার চেষ্টা করব। যদি বেশি অগোছালো হয় তাহলে আপনি আপনার ইচ্ছা মতো গুছিয়ে শেয়ার করবেন। বেশি কথা না বলে এবার ঘটনায় যাওয়া যাক। এর মাঝখানে আমি একটু বলতে চাই, না, আপনি যেভাবে লিখেছেন আমরা সেভাবেই আমাদের লিসেনারদের কাছে উপস্থাপন করতে চাই। আমরা এখানে হাত দিতে চাই না। আসলে মূল ঘটনাটি আমার বাবাকে কেন্দ্র করে। আমার বাবা একজন ব্যবসায়ী মানুষ ছিলেন। তার ছিল সুপারির ব্যবসা। অন্যান্য বিভাগ থেকে সুপারি নিয়ে আসে এবং পাইকারি দামে তিনি সেটা বিক্রি করেন। আস্তে আস্তে সবার থেকে তার ব্যবসা দিন দিন উন্নতি হতে থাকে। সেটা দেখে পাশের এক ব্যবসায়ী সহ্য করতে পারে না। তার উদ্দেশ্য ছিল কিভাবে আমার বাবাকে অবনতির দিকে নিয়ে আসা যায়। বাবা সৎভাবে ব্যবসা করতেন বলে সে অনেক গীবত এবং নানান ধরনের চেষ্টা করেও বাবার ব্যবসার কোনো ক্ষতি করতে পারেনি। একটা সময় ওই ব্যবসায়ী আমার বাবার ওপর কুফরি কালাম বা ব্ল্যাক ম্যাজিক করে। সেটা আমরা জানতে পারি বাবা মারা যাবার 11 দিন আগে। একদিন বাবা ট্রাক থেকে সুপারি আনলোড করতে করতে অনেক রাত করে ফেলেন। এমনিতেই বাবা প্রতিদিন রাত 11টার ভেতরেই বাসায় ফিরতেন, কিন্তু সেই দিন বাজার থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। সেদিন থেকেই ঘটনার শুরু। বাসায় ফিরে বাবা প্রচন্ড পেটে ব্যথা অনুভব করলেন। আমরা গ্যাস্ট্রিকের কথা ভেবে বাবাকে ট্যাবলেট খাইয়ে দিলাম। এরপর বাবা কোনো কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে ওঠেন এবং আগের মতো সুস্থ মানুষ। তো আমরা ভাবলাম এটা গ্যাস্ট্রিকেরই ব্যথা ছিল। তারপর কিছুদিন ভালোই ছিলেন বাবা। পরে আস্তে আস্তে বাবার পেটে ব্যথা বাড়তে থাকে। বাবার তেমন কিছু খেতে পারেন না। আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েন। আর এদিকে বাসায় রাতে আজব আজব শব্দ শুনতে পেতাম আমরা। আমি যে রুমে থাকতাম সেই রুমের সাথেই ছিল একটা পরিত্যক্ত রুম। মানে আগে আমার ফুপু থাকতেন ওই রুমে। এখন ফুপু মারা যাবার পর আমরা সেই রুমটা স্টোর রুম হিসেবে ব্যবহার করি। সেই রুমে আমি প্রতিদিন রাত 9টা থেকে 11টার ভেতর অনেক রকম শব্দ শুনতে পেতাম। আবার রাত 3টা থেকে 4টার ভেতর শব্দ শুনতাম। শব্দগুলো এমন ছিল 2-3টা ছোট বাচ্চা মারামারি করলে যেমন শব্দ হয় তেমন আর কি। আর মাঝে মাঝে দরজায় লাথি মারলে যেরকম আওয়াজ হয় ঠিক তেমন শব্দ। লাথি মারার শব্দ শুনে আমি কয়েকবার বাইরে বের হয়ে দেখি কেউ নেই, কাউকে নজরে পড়ে না। 6-7 দিন এভাবেই কাটছিল। এমন সময় দরজায় লাথি মারার শব্দটা প্রচন্ড বেড়ে যায়। আমি রাতে ঘুমাতে পারতাম না। পরে আমার একটা ফ্রেন্ডকে বলি আমার কাছে এসে থাকার জন্য। এদিকে নানান ধরনের ডাক্তারের ওষুধ খেয়েও কোনো ফল পাচ্ছিলাম না। অর্থাৎ আমার বাবা কোনো ফল পাচ্ছিলেন না। দিন দিন যেন বেড়েই চলেছে। পরে একদিন আমরা বাবাকে রংপুর এক বড় ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার অনেক রকম পরীক্ষা করতে দেয়। আমরা সবগুলো পরীক্ষা শেষ করি। পরে আমি জানতে পারি যে রিপোর্টগুলো বের হতে রাত 9টা বেজে যাবে। এখন কি আর করার, রংপুর থেকে আমাদের গ্রাম প্রায় 3 ঘন্টা। রাত 9টার পর বাড়ি ফেরার বাস পাবো না বলে সন্ধ্যার আগে বাসার উদ্দেশ্যে রওনা দেয় সবাই। পরের দিন সকালে আমি একাই রিপোর্টগুলো নিতে যাই। রিপোর্টগুলি নিয়ে ডাক্তারকে দেখানোর পর ডাক্তার বলল, আপনার বাবার তো তেমন কিছু ধরা পড়েনি, রিপোর্ট তো মাশাআল্লাহ অনেক ভালো। পরে সাধারণ কিছু ঔষধ লিখে দেন আর বলেন আশা করি এগুলো নিয়মিত খাওয়ার পর উনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি ওষুধগুলো নিয়ে
বাসায় ফিরে আসি। রিপোর্টের কথা বলতে সবার মুখে হাসি, যাক বড় কোনো সমস্যা না হয় এটাই ভালো, এবং ডাক্তার এই ওষুধগুলো দিয়েছেন আর বলেছেন এগুলো নিয়মিত খেলেই নাকি বাবা সুস্থ হয়ে যাবেন। এভাবেই 1 মাস যায়, 2 মাস যায়, কিন্তু সুস্থ হওয়ার কোনো নামই নেই। এদিকে বাসায় চলছে আর এক বিপদ। আমরা তো প্রথমে মনে করেছিলাম কেউ হয়তো দুষ্টুমি করে শব্দ করছে, কিন্তু এতদিন তা করার কথা না। মানুষ যদি করে তো 1 বার বা 2 বার করবে, 1 দিন বা 2 দিন করবে। এভাবে যখন 1 সপ্তাহ হয়ে যায় তখন আর বুঝতে বাকি ছিল না যে এটা কোনো মানুষের কাজ না, এটা নিশ্চয়ই কোনো জিনের কাজ। পর এলাকার মসজিদের ইমামকে দিয়ে বাড়ি বন্ধ করে নেই। তারপরও চলতে থাকে, কোনো কাজ হয় না। দিনে দিনে আরো অবনতি হয়ে যায় বাবার। এমন সময় বাবা একেবারে অসুস্থ হয়ে পড়ে। কোনো কিছুই খেতে পারে না, যা খায় তাই বমি করে ফেলে দেয়, আর পেটের ব্যথা অনেক বেড়ে যায়। রাত দিন শুধু পেটে ব্যথায় অনেক জোরে জোরে চিল্লাচিল্লি করতে থাকে। বাবার সাথে সাথে আমাদের বাড়ির পুরো মানুষ 7 মাস ঘুম কি জিনিস বলতে পারি না। এদিকে পরিত্যক্ত রুমে আজব আজব শব্দ, আর অন্যদিকে বাবার চিল্লানোর আওয়াজ। পুরো 7 মাস আমি রাত বা দিন কখনোই ঘুমাইনি। যখন আমরা রংপুরে ডাক্তারদের চিকিৎসার কোনো ফলাফল পাচ্ছিলাম না, তখন আমরা ঢাকায় বড় বড় ডাক্তারদের চিকিৎসা নেই, কিন্তু কোনো কাজ হয় না। দিন দিন শুধু অবনতিই হতে থাকে। পরে শেষের দিকে আরো কিছু বড় পরীক্ষা নিরীক্ষা করার পর জানতে পারি বাবার লিভার ক্যান্সার। সবাই অনেক ভেঙে পড়ি। ডাক্তার বলে ওনার চিকিৎসা এখানে হবে না, ওনাকে ইন্ডিয়া নিয়ে যান, ওনার লিভার পুরোই নষ্ট হয়ে গেছে। এখন ইন্ডিয়া নিয়ে যাবার সাধ্য নেই আমাদের, কারণ অনেক টাকার প্রয়োজন, আর এতদিনে জমানো যত টাকা ছিল সব শেষ। আমরা এত টাকা পাবো কোথায়? সবাই হতভম্ব হয়ে বাবাকে বাসায় নিয়ে আসি। ডাক্তার বলে যদি চিকিৎসা না করাতে পারেন, এভাবেই যতদিন বাঁচবে, যা খেতে চায় সেটাই খাওয়ান। 1 মাসের সময় দিয়েছিল ডক্টর। যদি চিকিৎসা না করাই তাহলে খুব বেশি হলে 1 মাস বাঁচবেন উনি। এভাবেই কিছুদিন কেটে যায়। এমন চিকিৎসাবিহীন অবস্থায় নিজের বাবাকে চলে যেতে হবে, এটা ভাবতেই চোখ ভিজে যায়। কোনো সন্তান চাইবে না বিনা চিকিৎসায় বাবাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে। এরপর বাসায় কিছু লোকের মুখে শুনি একটা কবিরাজ আছে, তার কাছে যাই। কবিরাজ তার জিনের মাধ্যমে জানতে পারে বাবাকে কেউ কুফরি কালাম করেছে। এটা বাবা মারা যাবার 11 দিন আগে জানতে পারলাম, কিন্তু এতদিনে সময় শেষ, তাই ওনার লিভার নষ্ট হয়ে গিয়েছিল। বিষয়টা আমি ভালোভাবে বোঝানোর জন্য 6 থেকে 7টা কবিরাজের কাছে যাই, কিন্তু সবাই একই কথা বলে, আর বলে সময় শেষ হয়ে গেছে, আর অনেক আগেই চিকিৎসা নেওয়ার দরকার ছিল। কেউ বাবার চিকিৎসা করার সাহস পায় না। পরে আমি একজন বড় কবিরাজের কাছে যাই। সে বলে তোমাদের বাড়িতে 7টা তাবিজ রাখা আছে, সেগুলো যদি বের করে নষ্ট করা যায় তাহলে তোমার বাবার সুস্থ হবার সম্ভাবনা 10%। কবিরাজ বলে যে ব্ল্যাক ম্যাজিকটা করেছে সে নাকি একটা নরপিশাচকে 3টা ছাগল আর 3টা সাদা মুরগি এবং নানান কিছু দেবার লোভ দেখিয়ে বাবার উপরে ভর করিয়েছে, বাবার লিভার খাওয়ার জন্য। পরে সে আরো বলে তুমি যদি চাও তো আমি তোমার বাবাকে আমার যতটুকু সাধ্য আছে সব দিয়ে চেষ্টা করে দেখতে পারি বাঁচানোর জন্য, কিন্তু হ্যাঁ, ওনার বাঁচার সম্ভাবনা শুধুই 10%। তারপরও বাবাকে বাঁচানোর জন্য চিকিৎসা শুরু করতে বললাম। পরের দিন কবিরাজ তার লোকজন নিয়ে বাড়িতে আসে। তারপর কবিরাজ তার এক কর্মচারীর ওপর জিন হাজির করে এবং আমাকে খালি বাটি দিয়ে কবিরাজ বলে উনি যেখানে মাটিতে দাগ দেবে তুমি সেখানে সেখানে নিজ হাতে মাটি খুঁড়ে যেটা পাবে সেটাই এই বাটিতে রাখবে। তারপর আমি কবিরাজের কর্মীকে ফলো করতে লাগলাম, মানে জিন ভর করা লোকটিকে। তিনি মোট 6টি জায়গায় দাগ দেয়। প্রথম আমাদের বাড়ির গেটের সামনে ঠিক মাঝখানে, দ্বিতীয় দাগ বাড়ির আঙিনার মাঝখানে, তৃতীয় দাগ বাবা যে ঘরে থাকতো সে ঘরের দরজার সামনে, চতুর্থ দাগ রান্নাঘরের মাঝখানে, পঞ্চম দাগ চুলার ভেতরে এবং ষষ্ঠ টিউবওয়েলের গোড়ায়, এবং সপ্তমটা নাকি টিউবওয়েলের ভেতরে ফেলে দিয়েছে। তারপর এক এক করে আমি দাগ দেওয়া স্থানগুলোর মাটি উঠাতে থাকি।
এবং 6 জায়গায় আমি হাত দিয়ে 6টা তাবিজ উঠাই। সেগুলো বাটি সহ কবিরাজের সামনে নিয়ে যাই। কবিরাজ তাতে মন্ত্র পড়ে পানি ছিটিয়ে দেয় তাবিজগুলোর ওপর। পরে আমাকে পোড়ানোর জন্য আদেশ দেওয়া হয় তাবিজগুলো। কিন্তু আমি কবিরাজের অনুমতি নিয়ে সেগুলো একটু খুলে দেখার জন্য চাইলাম। কবিরাজ বলল, সমস্যা নেই, কিন্তু দেখার পরে সাথে সাথে পোড়াতে হবে কিন্তু। আমি বললাম ঠিক আছে। তারপর আমি সবগুলো তাবিজ খুলে দেখলাম। কিছু জিনিস বোঝা যায় আর কিছু একেবারে নষ্ট হয়ে গেছে। তাবিজগুলোর ভেতরে দেখি কিছু মাটি, মনে হয় কোথাকার মাটি আমি জানি না। সিঁদুর, চুল, লাল কাপড়, সূঁচ, সাদা কাপড়, আরো অনেক কিছু নষ্ট হওয়ার জন্য তেমন বোঝা যায় না। কবিরাজ তার আরো কিছু কাজ সম্পূর্ণ করে চলে যান আর আমাকে রাতে তার বাসায় যেতে বলেন। সে কিছু তাবিজ দেবে, সেগুলো আমাকে নিয়ে আসতে হবে। কবিরাজের কথা মতো আমি রাত 8টা বাজে তার বাসায় রওনা দিই। আমার বাসা থেকে কবিরাজের বাসায় 1 ঘন্টার পথ। ভাবলাম ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। সেটা ভেবে আমার এক ফ্রেন্ডকে ফোন দিয়ে আসতে বলি আমার সাথে যাবার জন্য। পরে আমরা 2 ফ্রেন্ড রওনা দিই কবিরাজের বাসার উদ্দেশ্যে। যাবার সময় খুব ভালোভাবেই কবিরাজের বাসায় যাই। কবিরাজ অনেক প্রকার তাবিজ দেয় 2টা কাঁচের বোতলের ভেতর করে, আর নানান ধরনের জিনিস দেয়। আর আমাকে বলে যে আমি এই জিনিসগুলো যেভাবে আছে এবং যেখানে যেভাবে রাখতে বলবো ঠিক সেভাবেই রাখতে হবে। মনে রেখো, কোনো ভুল যেন না হয়। আমাকে অনেকগুলো নিয়ম শিখিয়ে দেওয়া হয়। যেমন প্রথম যে বোতলটা দেয় সেটা এক নিঃশ্বাসে আঙিনার ঠিক মাঝখানে পুঁতে রাখতে হবে এবং এদিক সেদিক তাকানো যাবে না। আর একটা কাজ যেন আমি একাই করি, কেউ যেন না দেখে। আর একটা বড় রকম তাবিজ দেয় যেটা নাকি বানানো হয়েছে। আত্মহত্যা করে মরে যাওয়া অবিবাহিত একটা মেয়ের চুল সহ নানান ধরনের জিনিস দিয়ে তৈরি তাবিজ। এই তাবিজটা বাড়ির গেটের সামনে পুঁতে রাখতে হবে। আরো বলে, তুমি মনে হয় এই কাজটা একা করতে পারবে না, কেননা এটা খুব খারাপ তাবিজ। এটা পুঁতে রাখার সময় অনেক বিপদের সামনাসামনি হতে পারো। তাই এটা করার সময় 1জন বা 2জন লোককে সাথে রাখবে, যেন তারা তোমাকে অনেক সাহস দেয়। আর মনে রাখবে, তুমি সহ 3 জনের বেশি যেন কেউ না দেখে, তাহলে এটা কাজ করবে না। কবিরাজের সব নিয়ম কানুন জেনে তাবিজগুলো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিই। বাসায় আসার সময় মাঝ রাস্তায় শুরু হয় নানান ধরনের অলৌকিক শব্দ। এপাশ ওপাশ থেকে শুনতে পারি যে মেয়ে কণ্ঠের আওয়াজ, আরো অনেক কিছু। কবিরাজ আগেই বলেছিলেন কোনো কিছুতে যেন ভয় না পাই। এগুলোতে কান না দিয়ে আমি বাসায় চলে আসি। যথারীতি কবিরাজের কথা মতো রাত 2:30টার সময় বের হলাম। আমাকে একটা কাজ সম্পূর্ণ করতে হবে। গভীর রাত, সবাই ঘুমে বিভোর। তাবিজটা নিয়ে আমি ঠিক আঙিনার মাঝখানে দাঁড়াই। এরপর আশপাশটা ভালো করে দেখে নিয়ে নিঃশ্বাস বন্ধ করে শাবল দিয়ে এক ধাক্কায় যতটুকু গর্ত হয় ততটুকু গর্তের ভেতরেই তাবিজটাকে পুঁতে দেই। কাজটা সম্পূর্ণ হওয়ার পর পরিবেশটা কেমন যেন হয়ে উঠল। কোনো বাতাস ছিল না। তারপর হঠাৎ করে গাছের পাতাগুলো এমন ভাবে নড়াচড়া শুরু করলো যেন ঝড় উঠেছে। বাড়ির পেছনের বাঁশ ঝাড় আরো অনেক জোরে জোরে নড়ছিল। কিছুক্ষণ পর আবার পরিবেশ আগের মতো হয়ে যায়। এবার সেই বড় তাবিজটি রাখার পালা। কবিরাজের কথা মতো আমার চাচা, যে আমার বয়সী অর্থাৎ সমবয়সী, আর আমার এক ফ্রেন্ড, তাকে আগে থেকেই আমার রুমে থাকতে বলি। যথারীতি তাবিজটা নিয়ে বাড়ির গেটের সামনে দাঁড়াই। রাত তখন 3টা। যেখানে কবিরাজ তাবিজটা রাখতে বলেছেন সেই জায়গাটা মার্ক করে নেই। এবার আমার সাথে যে 2জন ছিল ওদেরকে বলি, তোরা আমাকে খেয়াল রাখবি, আশেপাশে নজর রাখবি, যেন কেউ কাজ করার সময় বাধা না দেয়। সবাই রেডি। এবার যেখানেই তাবিজটা রাখার জন্য নিঃশ্বাস বন্ধ করে শাবল দিয়ে মাটিতে আঘাত করছি, ভাবতেও পারিনি যে কিছুক্ষণের মধ্যে এমন ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হবে। আমার মাথার ভেতর ঝিমঝিম করছে, আর আশেপাশের চারিদিকে এমন তীব্র গতিতে বাতাস শুরু হয়েছে যেন কাল বৈশাখীর ঝড়। নিঃশ্বাস বন্ধ, গর্ত করা শেষ। এবারে যেই না তাবিজটা রাখতে যাব ঠিক তখনই শুরু হয় সেই নরপিশাচ আর যেই মেয়েটার মাথার চুল দিয়ে বানানো তাবিজ, সেই 2জনের চিৎকারের আওয়াজ। পিশাচের ভাঙা ভাঙা কণ্ঠ আর আত্মহত্যা করা মেয়েটির কণ্ঠ। আমি আরো দ্রুত গতিতে যেই তাবিজটা গর্তের ভেতর রাখতে যাব ঠিক তখনই আমাকে কে যেন এমন জোরে একটা থাপ্পড় মারে। আমি পেছনে ছিটকে পড়ে যাই। তারপরও
নিঃশ্বাস বন্ধ থাকা অবস্থায় বাবাকে বাঁচানোর তীব্র চেষ্টা করি। গর্তের ভেতর তাবিজটা কোনো রকমে মাটি চাপা দিই, তারপর আস্তে পরিবেশটা আগের মতো হয়ে যায়। পরে সারা রাত আর কোনো শব্দ শুনতে পাইনি, একদম স্বাভাবিক রাতের মতোই কেটে যায়। পরদিন কবিরাজ আসে আমাদের বাসায়, সে সরিষা ছিটিয়ে দেয়, পরে তার কর্মীর ওপর জিন হাজির করে। তার কাছ থেকে আমরা জানতে পারি আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে। এখন একমাত্র আল্লাহ যদি ওনার হায়াত দিয়ে থাকেন তাহলে উনি সুস্থ হবেন। কথা বলে কবিরাজ চলে যান। এমনিতেই কারো চোখে ঘুম নেই। সেদিন রাতে কেন জানি বাবা ব্যথায় আর চিল্লান না, স্বাভাবিক মানুষের মতো ঘুমান। কতদিন ঘুমাই না বিছানায়, যেই না শুয়েছি কখন জানি ঘুমিয়ে পড়েছি, বুঝতেই পারিনি। আর তখনই আমি অনেক খারাপ একটা স্বপ্ন দেখি। স্বপ্নে দেখি অনেক রাত আমাদের বাসায় মহিলা পুরুষ উভয়েই অনেক মানুষ জমা হয়েছে। মানুষগুলোর ভেতরে আমি কাউকে চিনি না, কারো মুখটা ভালোভাবে বোঝা যায় না, এবং মানুষগুলো কেউ কারোর সাথে কথা বলে না, শুধু এদিক ওদিক ঘোরাফেরা করছে। আমি কেন জানি সবার মধ্যে বোবা হয়ে একটা জায়গায় দাঁড়িয়ে সব দেখছিলাম। হঠাৎ করে বাড়ির এরিয়া থেকে একটু দূরে দেখতে পাই একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সে মনে হয় কিছু বলবে এমন একটা ভাব। অনেক রাত হওয়ার কারণে মেয়েটার মুখ বোঝা যায় না। হঠাৎ মেয়েটা রাগের গলায় বলে, বলেছিলাম তোর বাবা বাঁচবে না, তারপরও তুই কষ্ট দিলি। শুধু এইটা বলেই কোথায় যেন আড়াল হয়ে গেল মেয়েটা। তারপর সে বলল, আমি আর কোথাও জায়গা পাচ্ছি না। একটু পরে মায়ের বড় গলার চিৎকার শুনে ঘুম ভেঙে যায় আমার। আমি জলদি বাবার রুমে যাই, দেখি বাবা কেমন যেন করছে আর হাতের ইশারায় কি যেন দেখাচ্ছে। আমরা সেটা কেউ বুঝতে পারছি না। আমি পানি নিয়ে এসে বাবার মুখে দিতেই একেবারে যতটা পানি খেয়ে ফেলে, মনে হয় 1 সপ্তাহে এতখানি পানি খায় না। তখন রাত 12টার মতো হবে। বাবার এমন অবস্থা দেখে আশেপাশের সবাই চলে আসে। বাবা শুধু আমাকে ইশারায় বলছে আমি যেন তাকে কোলে নিই। তখন আমি তাকে বুকের মাঝে জড়িয়ে ধরি আর বারবার মায়ের কাছে পানি চাইতে থাকে বাবা। বাবার এমন অবস্থা দেখে আমি আমার ছোট ভাই আর ফুপুকে সবার কাছে ফোন দিতে বলি। আমার আর বুঝতে বাকি ছিল না যে বাবা আর আমাদের মাঝে থাকবে না। এভাবেই 2 ঘন্টা কেটে যায়, সবাই চলে আসে। এমন সময় বাবা আমার কোলে থাকা অবস্থায় একদম নিস্তব্ধ হয়ে পড়ে, আর পানিও যাচ্ছে না, ইশারাও করছে না। কোন রকম বোঝা যাচ্ছে একটু একটু করে নিঃশ্বাস নিচ্ছে। এমন সময় ফুপু হঠাৎ বলে ওঠে, দেখো তো তোমার বাবার শরীরে কোনো তাবিজ আছে কিনা। আমি বললাম, হ্যাঁ একটা তো আছে, কবিরাজ দিয়েছিলেন। ফুপু বলল, তাড়াতাড়ি তাবিজটা কেটে ফেলো, এই জন্যই এতক্ষণ কষ্ট করছে। আমি যখনই তাবিজটা কেটে দিলাম, ঠিক তার 1 মিনিট পর বাবা নিঃশ্বাস নেয় না। রাত তখন 2:30 মতো। আমার বুকের ভেতর থাকতেই বাবা আমাদের ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে। যখনই কনফার্ম হলাম যে বাবা বেঁচে নেই, তখনই সবাই একসঙ্গে কান্না শুরু করে, আর আমার চোখ যেন অন্ধকার হয়ে আসছে। কিছুই দেখতে পাচ্ছি না। কখন জানি সেন্স হারিয়ে ফেলি, তারপর আর কিছু মনে নেই। পরে আমার সেন্স ফিরে আসে ফজরের আজানের একটু আগে। আমি দেখি আমার ফ্রেন্ড আমার মাথায় পানি দিচ্ছে। সকাল হতে না হতেই বাবাকে দাফন করার জন্য সবকিছু রেডি। আমার আত্মীয় স্বজনরা এবং পরিবারের সবাই শুধু কান্না করছিল, ভীষণভাবে ভেঙে পড়ছিল সবাই। সকাল 9টায় বাবার জানাজার নামাজ শেষ হয়। এত কম বয়সে নিজের কাঁধে করে বাবাকে কবরে নিয়ে যাচ্ছি, এটা ভাবতেই বুকটা কেমন যেন ফেটে যাচ্ছে। কান্না করতে করতে একটা সময় আমার মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল না, শুধু চোখ দিয়ে পানি পুরো শরীর ভিজিয়ে দিচ্ছিল। তখন যে কষ্ট বুক ফেটে যাচ্ছিল সেটা সেই বুঝবে যে বাবার লাশ কাঁধে নিয়েছে। বাবার দাফন কাজ সম্পূর্ণ করে সবাই দোয়া করে বাসায় চলে আসি। পরে আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে 3 দিন হয়ে গেল। 11 দিনের খতম হয়ে যায়, 40 দিনের খতম হয়ে যায়। সবাই একটু স্বাভাবিক। আর এদিকে পরিবারের অভাব দেখা দেয়। মাত্র 19 বছর বয়সে পরিবারের হাল ধরতে হয় আমার। হঠাৎ করে কোনো কাজ বা চাকরি না পাওয়ায় পরিবারের মা, ছোট ভাই, ছোট বোনদের কথা চিন্তা করে পরিবার ছেড়ে অল্প কিছু জমি ছিল সেটা বিক্রি করে চলে আসি। অর্থাৎ আমি দুবাই চলে আসি।
দুবাই আসা মাত্র 7 মাস হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার পরিবারের খেয়াল রাখতে পারি, আর একমাত্র আমি ছাড়া কেউ নেই আমার পরিবারকে দেখার জন্য। এভাবেই শেষ হয় বাবাকে নিজের বুকে জড়িয়ে রেখে বিদায় জানানোর এক মর্মান্তিক ঘটনা। কি এমন ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল যে তার কোনো প্রতিকারই করতে পারলাম না? এই জগতে এমনও কিছু মানুষ আছে যারা সবসময় মানুষের ক্ষতি চায়। তাই আমি একটা কথাই বলবো, সবাই যেন এই অন্ধকার জগতে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু থেকে দূরে থাকেন আর সাবধানে থাকবেন। ধন্যবাদ। এরপরে তিনি তার নাম টাম সবকিছু শেয়ার করেছেন এবং তিনি বলেছেন এগুলো কোনো কিছু শেয়ার না করতে। অনেক ধন্যবাদ আপনাকে এই ঘটনাটি পাঠানোর জন্য। আমি জানি না যে এরকম ক্যান্সারের পরে আপনারা জানতে পেরেছেন ব্ল্যাক ম্যাজিক। আমি জানি না যে ব্যাপারটা আসলে কি হয়েছিল, তবে ব্ল্যাক ম্যাজিক তো আসলেই আছে, এবং এটা যেন এই ভয়াবহ দিকের কথা চিন্তা না করে কেউ না করেন, সেটাই আমার সবার কাছে অনুরোধ থাকবে। আমরা এরকম পাপের কাজ যেন না করি। যাই হোক, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়। আমাদের পরের ঘটনাটি এসছে দেশের বাইরে থেকে, এবং আমাদের একজন লিসেনার এই ঘটনাটি পাঠিয়েছেন। তিনি শুরুতেই বলে নিয়েছেন তিনি দীর্ঘদিন, অর্থাৎ তার বড় হয়ে ওঠাটা দেশের বাইরে বলেই তার বাংলা অতটা ভালো না, সেটা তিনি জানিয়েছেন। তারপরে তিনি আপনাদের জন্য ঘটনা শেয়ার করেছেন এবং আশা করছি তার ঘটনা আপনাদের ভালো লাগবে, এবং এতটুকু যদি কোনো ঘটনা আপনাদের আনন্দ দিতে পারে, আমারও অনেক 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 বেশি সেটা ভালো লাগবে। আশা করছি যে ঘটনাটি আমরা শুনবো এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে, এবং এই ঘটনাটি অনেকটা ফার্স্ট হ্যান্ড স্টোরি বলতে পারেন। সো ভালো লাগা উচিত। চলুন শুনে আসি আমাদের পরবর্তী ঘটনাটি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং সকল ভূত.com এর লিসনাররা, আশা করি সবাই ভালোই আছেন। আমার নাম হচ্ছে ইউক। অ্যাকচুয়ালি এটা আমার রিয়েল নাম না, কিন্তু প্রাইভেসি কারণে এটা নাই বললাম। শুরুতে অ্যাকচুয়ালি আমি ক্ষমা চাচ্ছি, কারণ আমার বাংলা অত ফ্লুয়েন্ট না, কেননা আমি আমার বলতে গেলে সারা জীবনই বিদেশেই বড় হয়েছি। আর কারেন্টলি আমার আন্ডার গ্র্যাজুয়েট স্টাডি কমপ্লিট করার জন্য কিংস কলেজ অফ লন্ডনে মেডিকেল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছি। আর পড়াশোনার পাশাপাশি অ্যাকচুয়ালি আমি পার্ট টাইম জবও করি। ঘটনাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ম্যাক্সিমাম পার্টটা আমার একটা কলিগের সাথে হয়েছে, কিন্তু এর কিছুটা আমিও ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করেছি। তো ঘটনা যাওয়ার আগে আমার যে জব ডিসক্রিপশনটা দিলে ভালো হবে। আমি একটা সেফটি অ্যান্ড সিকিউরিটি অফিসার হিসাবে একটা কোম্পানির জন্য কাজ করি। তো আমাদের যে মেন কোম্পানি, তাদের সাথে ধরেন বিভিন্ন অফিস আদালত, ওয়্যার হাউস, কনস্ট্রাকশন সাইটের সাথে তাদের একটা কন্ট্রাক্ট আছে। তো আমাদেরকে বিভিন্ন সময় এক এক জায়গায় পাঠানো হয়, ওখানে সিকিউরিটি অফিসার হিসাবে কাজ করি। যেমন ধরেন সিসিটিভি ক্যামেরা মনিটরিং করা, মানুষ আসা যাওয়া করতেছে তাদের রেকর্ড রাখা। সো বলতে গেলে জেনারেল বিল্ডিং সাইট সেফটি, যে মেক শিওর করা যে সবাই ফলো করতেছে। তো আমি ধরেন গত 4-5 মাস ধরে লকডাউনের কারণে আর কাজ করা হয় নাই, কিন্তু এই যে লাস্ট উইক অফ অগস্ট থেকে আবার শুরু করলাম। তো এবার আমার শিফট পড়লো সেন্ট্রাল লন্ডন ইউস্টনে একটা অফিসে। তো ওখানে যাওয়ার পরে দেখলাম আমি আর আরেকটা কলিগকে সারা বিল্ডিং এর দায়িত্ব দেওয়া হলো। লকডাউনের কারণে অফিসগুলো খোলা ছিল না, তো আমাদের শিফটটা কোয়াইট রিল্যাক্সিংই ছিল। আর বিজি না থাকার কারণে ধরেন কথাবার্তার মধ্যেই কেটে গেল। তো আমি আমার কলিগের বেশ কিছু ইনফরমেশনই জানতে পারলাম। সে ছিল নাইজেরিয়ান, কিন্তু তার নাম হচ্ছে মুস্তাফা আকবর, কিন্তু গত 30 বছর ধরেই তিনি লন্ডনেই আছেন আর 20 বছর ধরে এই সিকিউরিটি কাজ করতেছিলেন। তো ভালোই আর কি, ভালোই আমাদের কথাবার্তা হলো ভালোই। তো এমনি করতে করতে শনিবার আমার ওই উইকের জন্য ওখানে লাস্ট ডে শিফট ছিল। আর এমন সময় লাঞ্চের সময় আমরা কথা বলতেছি, আর আমার অফিস থেকে একটা কল আসলো। আমাকে বলতেছে, ইউক, আমাদের একটা অফিসার দরকার সোমবার দিন নাইট শিফটে, একটা হোস্টেল আছে ওখানে আমার যেতে হবে। তো আমি চিন্তা করলাম সোমবার দিন যদি আমি নাইট শিফট করি, পরের দিন মঙ্গলবারে তো আমি আর এখানে আসতে পারবো না যেখানে শিফট করতেছি। তো ওরা বলে ওইটার চিন্তা করতে না, আমার ওই শিফটটা বুধবারে মুভ করে আমার, কিন্তু আমার ওখানে মানডেতে
যেতেই হবে। তো আমি বললাম মানডে ব্যাংক হলিডে এখানে তো, আর যে হোস্টেলটা ওইটা হচ্ছে জোন 6। জানেন না, আপনারা জানেন না কি, লন্ডন হলো জোনে ডিভাইড করা, 1 2 3 4 5 6, আর 6 বলতে গেলে লন্ডনের বাইরেই। তো আমি বললাম আমার তো যেতে ধরেন 1.5-2 ঘন্টার মতন লেগে যাবে, আর ব্যাংক হলিডে। তো ওরা বললো তুমি ওইটার চিন্তা করো না, আমরা তোমাকে উবার করে পাঠাবো। তারপরে আমি ভাবলাম যেহেতু ব্যাংক হলিডে আর পলিসি আছে যে ব্যাংক হলিডে তোমার স্যালারি ডাবল, ব্যাংক হলিডে কাজ করলে তোমার পে হচ্ছে ডাবল, আর যেহেতু ওরা উবার দিয়ে আমাকে পাঠাবে, তো বললাম আচ্ছা ঠিক আছে, নাইট শিফট করি। আর এই বলে ফোন কনফার্ম করে ফোন কাটলি। তো ফোন রাখার পরে আমি একটু আমার কলিগের দিকে তাকালাম। একটু চিন্তা করে বললো, তোমার কে কি অমুক হোটেলে শিফট দিল? আমি বললাম জি হ্যাঁ, ওখানে আপনি আগে করছেন? উনি বলছে হ্যাঁ করেছি, ধরো কত 6 মাস আগে আমি ওখানে শিফট করেছি। তো ওনার গলা শুনে কেমন যেন উইর্ড লাগলো। বললাম কি ওই সাইটে সব ঠিক আছে তো? উনি বল হ্যাঁ হ্যাঁ সাইটে ঠিক আছে, কিন্তু একটু সাবধানে থেকো। আমি বললাম এর মানে? আমি চিন্তা করলাম ওখানে মনে হয় কিন্তু ডেঞ্জারাস প্লেস, ওর ওখানে কাজ বাজ চলতেছে, ওর ওখানে যে কলিগরাও তো ভালো না, এই চিন্তা করলাম। তো আমি বললাম হোয়াটস রং ওখানে? কয় না অমন কিছু না, চিন্তা করো না, খালি এই তো অমন কিছু বলবা। তো এই কথার আমি অত গুরুত্ব দিলাম না। তো শনিবার শিফট শেষ, সোমবার দিন যে কথা সেই কাম, আমি উবের দিয়ে আমার শিফটের জন্য রওনা দিলাম। শিফটটা ছিল সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা। আর যেহেতু ব্যাংক হলিডে ছিল, রাস্তাঘাটে যানজট না থাকার কারণে আমি সাইটে যে পৌঁছালাম রাফলি 20 মিনিটস আর্লি। তো যেহেতু 20 মিনিট হাতে ছিল, আমি চিন্তা করলাম আমার সাথে ফ্লাস্ক করে কফি আছে, আর বিল্ডিং এর সামনে নোটিস করলাম একটা বেঞ্চ আছে। তো ভাবলাম ওই বেঞ্চে বসে কফিটা খেয়ে তারপরে ভিতরে যাব। তো বেঞ্চে বসলাম, ব্যাগ থেকে গরম কফি বের করে পান করা শুরু করলাম। বিল্ডিং এর দিকে তাকালাম, দেখলাম ওল্ড ব্রিটিশ আমলের রেড ব্রিক একটা বিল্ডিং, ভেরি সিমেট্রিক্যাল। মাঝখানে এন্ট্রেন্স, আর এন্ট্রেন্সের উপরে নোটিস করলাম একটা পাথরের একটা টাইলসে 1876 লেখা। এটা দেখার পরে আমি চিন্তা করলাম কত পুরানো একটা বিল্ডিং, না জানি কত হিস্টোরি, কত মানুষ আসা যাওয়া করছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, কতই না কি এখানে হয়েছে। তো এটা চিন্তা করতে করতে যতই না বিল্ডিং এর দিকে তাকাচ্ছি, ভিতরে কেমন যেন একটা অস্বস্তি ফিলিং বাড়ছে, আনইজ, কেমন যেন লাগতেছে, ফিলিংসটা ভালো না। তো বিল্ডিং এর দিকে তাকাচ্ছি, ভালো মতন সব ডিটেলস গুলা দেখতেছি। 3 তলা একটা বিল্ডিং, চারোদিকে ঘাস, বড় বড় গাছ দিয়ে ঘেরা। তো আর বাতাসে গাছগুলো দুলছে। আর দেখলাম বিল্ডিংটা অন্ধকার, কেমন যেন একটা অন্ধকার ভাব ওইটার উপরে। তো ঘড়িতে তাকিয়ে দেখলাম 7টাও তো বাজে নাই, আর সানসেট হবে আরো রাফলি 1 ঘন্টা পরে। তো ভাবলাম মনে হয় গাছগাছালি তো, এর জন্য জায়গাটা একটু ডার্ক লাগছে। দেখতে দেখতে নোটিস করলাম ইস্ট উইং, আর কি ডাইন সাইডে যে বিল্ডিং এর ডাইন সাইড 3rd ফ্লোরটা অন্য ফ্লোরদের তুলনায় নতুন, এইটাগুলো নতুন লাগছে, আর কি রিনোভেটেড। তো চিন্তা করলাম ওখানে মানে রিনোভেশন চলতেছে, আমার একটা বলছিল রিনোভেশন কাজ, কোন কাজ, হোস্টেলটা খালি, এখন সিকিউরিটি অফিসাররা ছাড়া আর কেউ নাই। তো এইটা চিন্তা করলাম। তো দেখলাম প্রায় 7টা বেজে গেছে। তো ভিতরে রওনা দিলাম। ভিতরে যাওয়ার পরে ডিউটি ম্যানেজারের সাথে পরিচয় হলো। তিনি বাঙালি একটা আঙ্কেল। তো আমরা মোট ছিলাম 4 জন, আমি আর একটা কলিগ, ডিউটি ম্যানেজার আর তার অ্যাসিস্ট্যান্ট। তো আমাদেরকে শিফটটা বুঝিয়ে দিল। আমাদের কাজ বেশি না, প্রত্যেক 45 মিনিট পরে একটা পেট্রোল দিতে হবে। আমাকে দেওয়া হলো ইস্ট উইং, যে ডাইন সাইডের বিল্ডিংটা,
আর আমার কলিগরে দেওয়া হলো লেফট উইং, কি লেফট সাইড ওয়েস্ট উইং। তো আমাদের কাজ ছিল সিম্পল, পেট্রোল করা, প্রত্যেক 45 মিনিট পর পর প্রত্যেকটা ফ্লোরে হাইটে দেখা সব ঠিক আছে নাকি, জানলা দরজা সেন্সর গুলা কাম করতেছে নি। আর আমাদেরকে একটা কি কার্ড দেওয়া হলো, প্রত্যেক ফ্লোরে একটা রিডার আছে, আমাদের ওখানে পাঞ্চ করতে হবে। তো এটা পাঞ্চ করলে ওরা বুঝবে যে আমরা পেট্রোল করতেছি। আর লাস্ট থিং আমাদের রেডিও দিল। তো রেডিও গুলা দেখে আমি একটু সারপ্রাইজ হলাম, কারণ রেডিও গুলা ছিল ভেরি হাই এন্ড এক্সপেন্সিভ রেডিওস। সিকিউরিটি যারা কাজ করে তারা জানে যে রেডিও সব সাইটেই দেয়, কিন্তু এই রেডিও গুলা একটু বেশি এক্সপেন্সিভ আসছিল এই সাইটের জন্য, কারণ ছোট একটা বিল্ডিং, 3তলা বিল্ডিং। তো আমি চিন্তা করলাম, আমি ইঞ্জিনিয়ারিং পড়ি, তো আমার বুঝতে দেরি হলো না, এটি ভেরি এক্সপেন্সিভ, রাফলি 700-600 পাউন্ড ইচ। তো আমি চিন্তা করলাম 10 কিলোমিটার রেডিয়াসের এই রেডিওগুলোই কিসের জন্যই না দরকার এত ছোট বিল্ডিং এর জন্য। তো আমি একটা কমেন্ট করলাম, ওয়াও দিস আর গ্রেট হেভি ডিউটি রেডিয়াস। তো এই বাঙালি যে সুপারভাইজার আমার বললো ইয়েস, হ্যাঁ, কারণ আমার অন্যগুলো রেডিও ইউজ করলে এই সাইটে বেশি ভালো কাম করে না, তো ডিস্টার্ব দেয়, তো আমাদের এটি ইউজ করতে হবে। তো আমি একটু চিন্তা করলাম, ওকে ঠিক আছে, দ্যাটস কুল। তো আমি রেডিও নিলাম, কি কার্ড নিলাম, আর আমার ইস্ট উইং এর জন্য, বিল্ডিং এর যে ডাইন সাইডের জন্য রওনা দিলাম। লম্বা একটা করিডোরের ডাইনে বামে রুম, আর করিডোরের শেষে সিঁড়ি, আর সিঁড়ির পাশেই স্টায়ার্সের পাশে একটা টেবিল চেয়ার বসানো, আর ওখানে আমি আর কি ওইটাই আমার ওখানে বসে আমি শিফটটা করব। তো টেবিলে আমার ব্যাগ রাখলাম, কফি রাখলাম, আর আমার শিফট শুরু করলাম। শিফটটা ভালোই যাচ্ছিল, প্রত্যেক 45 মিনিট পর পর আমি পেট্রোল দিতেছিলাম, আর কাজটা কোয়াইট ইজি, কোনো রিল্যাক্সিং, কোনো অত টেনশন নাই, খালি যাব, কাট পাঁচ করবো, এসে পড়বো। তো সব ঠিকই আছিল। তারপর ঘড়িতে সময় 3:15, আরেকটা পেট্রোলের টাইম হয়ে গেল। তো কি কার্ড নিয়ে আমি রওনা দিলাম। লেভেল 1 ক্লিয়ার, লেভেল 2 ক্লিয়ার, তারপরে আমি লেভেল 3 জন্য রওনা দিলাম। লেভেল 3-তে এবার আসার পরে কেমন যেন একটা অনুভূতি হলো, ওই যে বাইরে বসে যে বিল্ডিং এর দিকে তাকিয়ে তাকিয়ে আমার ভিতরে কেমন একটা ডিপ্রেশন, স্যাডনেস, আনহ্যাপিনেস ফিলিংটা আবার এসে পড়লো। আমি চিন্তা করলাম, এটা তো একটা নতুন ফ্লোর, রিনোভেটেড, কিন্তু কেমন যেন হাহাকার, নীরব একটা পরিবেশ। তো বেশি না চিন্তা করে আমি লম্বা করিডোরে হাঁটা শুরু করলাম। হাঁটতেছি আর অটোমেটিক লাইটটি চলে উঠতেছে, সামনে অন্ধকার, পিছনে লাইট। তো হাঁটতে হাঁটতে করিডোরের মাঝ বরাবর যখন আসলাম, হঠাৎ করে আমার নাকে একটা স্ট্রং ধোঁয়ার গন্ধ আসলো, লাইক কি যেন চলছে, কি যেন বার্নিং হচ্ছে। তো আমি তাড়াতাড়ি অ্যালার্ট হয়ে যে দরজা আমার পাশে ছিল ওইটারে তাড়াতাড়ি খুলে ভিতরে ঢুকে দেখলাম কিছুই নাই, রুমটা পুরা খালি, ফার্নিচার এখন তো কিছুই রাখা হয় না। তো আমি একটু অবাক হলাম, কারণ আমি শিওর ওই গন্ধটা এখন আমার নাকে বেজে আছে। তো আমি তাড়াতাড়ি রেডিও অন করলাম আর বললাম, কন্ট্রোল প্লিজ, আর ইউ রিসিভিং, ক্যান ইউ চেক লেভেল 3 সেন্সর্স? কন্ট্রোল, হ্যালো, কন্ট্রোল রিসিভিং। রেডিওর দিকে তাকালাম, দেখলাম রেডিওটা কেমন কাম করছে না। আমি কোয়াইট অবাক হলাম, কারণ এটি ভেরি হাই এন্ড রেডিওর স্ক্রিনটা কেমন যেন জাম্পিং করতেছে। আপনারা মনে জানেন, যখন টিভি ও মনিটরের ভিডিও কেবলটা যদি একটু লুজ হয়ে যায়, স্ক্রিনটা কেমন যেন জাম্পিং করে, কালার চেঞ্জ হয়, সেমনই এই রেডিওর স্ক্রিনটা এমন করতেছে। তো আমি আর একটু অবাক হলাম। তো যেহেতু আমি এই ধোয়ার গন্ধ পেলাম, তো তাড়াতাড়ি করে আমার কন্ট্রোল রুমে যেতে হবে। তো আমি দৌড় দিলাম, দৌড় দিয়ে নিচে কন্ট্রোল রুমে এসে বললাম,
please, can you check the carbon monoxide sensor level 3, east wing? Maybe there is a fire. তো ওরা তাড়াতাড়ি চেক করলো, সেন্সর দেখলো, ফায়ার সেন্সর, কার্বন মনোক্সাইড সেন্সর দেখলে এখানে কিছু নাই। তো আমি বললাম, আই এম শিওর আই স্মেল সামথিং। তারপরে বললো ও নো। তারপরে ডিউটি যে ম্যানেজার ছিল বাঙালি, আমাকে বললো ও মেবি ওইটা ভুল তোমার মনে ভুল হয়েছে, মনে হয় বাইরে জানলা মানে কোনো জানলা খোলা আছে, তো ওইখান থেকে মনে বাইরে কেউ স্মোক করতেছে, ও বারবিকিউ করতেছে, ওইটার মনে গন্ধ শুনেছ। তো আমি বললাম না, এটা তো ইম্পসিবল, আমি পেট্রোল দিচ্ছি, প্রত্যেক ফ্লোরের জানলা তো আমি লক করে দেখছি, সব লক করা। তারপরে ডিউটি ম্যানেজার বললো ওইটা কিছু চিন্তা করো। তারপরে আমি আমার রেডিওটা দেখালাম, বললাম দেখো আমার রেডিওটা কিন্তু কাম করছে না। তারপরে ওই যে অ্যাসিস্ট্যান্ট আর ডিউটি ম্যানেজার একে অপর নাকি তাকালো। আমি চিন্তা করলাম, ও ওরা কি আবার মনে করবে নি আমি আবার এই রেডিওটা ভাঙছি নাকি। তারপরে একটু পরে ম্যানেজার আমার দিকে তাকিয়ে বলে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, মনে হয় তোমাকে একটা ফল্টি রেডিও দেওয়া হচ্ছে, নাও এইটা আরেকটা নিয়ে যাও। আর শোনো, তোমার ওই লেভেল 3টা পেট্রোল করা আজকে আর দরকার নাই, ওইটা তো খালি আছে, ওইটা নয় বাতি দাও পেট্রোল থেকে, লেভেল 1 আর 2 করে এইটাই ঠিক আছে। এই কথাটা শোনার পরে আমার ভিতরে কেমন যেন একটু খটকা লাগলো, কারণ আমি তো প্যারানরমাল আর এইসবের সাথে একটু পরিচিত। তো আমার বুঝতে দেরি হলো না যে সামথিং মাস্ট বি রং হিয়ার, এখানে কিছু একটা হচ্ছে, কিছু একটা আছে। আর আকবর ভাইয়ের কথাটা মনে পড়লো, ওই যে আমার নাইজেরিয়ান কলিগ যে আমারে বলছিল বি কেয়ারফুল। তো আমি চিন্তা করলাম আজকের মতো শিফটটা শেষ করে পরশু আকবর ভাইয়ের থেকেই পুরো ঘটনাটা জেনে নিব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের অনেক অনেক আনন্দ দেবে। পুরোটা সময় আশা করছি আমাদের সঙ্গে থাকবেন।